শুরুতে আমার কাছে না আসলে একটা ঘটনা এসছে, যে ঘটনাটা আমি আসলে হুবহু পড়তে পারবো না, কারণ এটা পুরোপুরি ইংরেজিতে লেখা। কিন্তু আমি ঘটনাটা আপনাদের একটু জাস্ট বুঝিয়ে বলি। আমি জানি না যে এই ঘটনাটিকে আপনারা যদি চান তাহলে বলতে পারেন লাভ স্টোরি, আবার বলতে পারেন যে পুরো ব্যাপারটাই প্রচন্ড প্রচন্ড রকমের ভয়ঙ্কর, দুটোই বলতে পারেন। এই ঘটনাটার সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এটার মধ্যে প্রচন্ড রকমের কষ্ট যেরকম রয়েছে, ঠিক একইভাবে ভয়ও রয়েছে। আর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন রোমিও মজুমদার, এবং তিনি লিখেছেন হোপ ইউ রিমেম্বার। আচ্ছা, তিনি প্রথমেই শুরু করেছেন এভাবে যে তিনি একটা ঘটনা এর আগে আমাদেরকে পাঠিয়েছিলেন, যে ঘটনাটা আমরা ছবিও আপনাদের কাছে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে একটা স্কেচ নিয়ে ঘটনা, যে একটা স্কেচ আঁকান তিনি, এবং সেই স্কেচ আমি জানি না কতটা আপনার মনে রয়েছে। আমরা সেটা পড়েছিলাম এবং তিনি সেটার জন্য থ্যাঙ্কস দিয়েই তার ঘটনাটা শুরু করছেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে প্রত্যেক রাতে আপনি যদি একইভাবে প্রত্যেক রাতে আপনি যদি দেখেন, মানে আপনার একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা খুবই ভয়ঙ্কর একটা স্বপ্ন, যদি আপনি এইরকম দেখেন যে রেগুলার রাতের বেলায় কেউ আপনার কাছে আসছে বা আপনি সাউন্ড শোনেন, Why don't you die? Why don't you die? তুমি মরো না কেন? তুমি মরো না কেন? এইরকম একটা ঘটনা যদি প্রতিদিন ঘটে এবং সেম স্বপ্ন যদি আপনি দেখেন, এবং আপনি যদি দেখেন যে কেউ আপনি স্বপ্নের মধ্যে বুঝতে পারছেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে একভাবে তাকিয়ে আছে এবং আপনাকে বলছে Why don't you die? এবং একইভাবে আপনি স্বপ্নটা যদি বার দেখেন, আর স্বপ্নের দৃশ্যপটটা হচ্ছে এরকম যে আপনি দেখছেন যে আপনি কোন একটা গ্রেভইয়ার্ডের মধ্যে এবং আপনি একা সেই গ্রেভইয়ার্ডে হাঁটছেন, এবং প্রতিদিন সেই একই গ্রেভইয়ার্ড, আকাশে চাঁদ, হালকা কুয়াশা এবং খুব অল্প অল্প একটা আলো, এবং আপনি গ্রেভইয়ার্ডের মধ্যে হাঁটছেন এবং আপনি বুঝতে পাচ্ছেন যে শুকনো গাছের পাতা ঝরে পড়ছে, এরকম একটা অবস্থায় আপনি হয়তো একদম সেই গ্রেভইয়ার্ডের মাঝখানে চলে আসলেন, এবং আপনি দেখলেন সেখানে একটা খুবই বৃদ্ধ একজন মানুষ যিনি একটা কবর খুঁজছেন, এবং এই কবরটা আপনি দেখছেন যে একটা গ্রেভ, বাট দিস টাইম হি ওয়াজ নট দেয়ার, বাট ইনস্টেড অফ হিম আই স আ লেডি। এবং আপনি প্রতিদিন দেখেন যে একজন বৃদ্ধ লোক কবর খোঁড়ে, এবং আপনি গ্রেভইয়ার্ডের মধ্যে যান এবং দেখেন যে এদিন সেই বৃদ্ধ লোকের বদলে একটা মহিলা, যাকে আপনি দেখছেন ভিক্টোরিয়ান ক্লথস পরে আছে এবং মাথায় একটা হ্যাট। আপনি দেখেছেন তো, আপনারা দেখেছেন নিশ্চয়ই, রানী কিভাবে থাকেন সেভাবে দেখেছেন নিশ্চয়ই, সুতরাং বুঝতেই পারছেন। এবং তিনি আপনার পাশাপাশি হাঁটছেন এবং তার মুখ টুক সবকিছু পেল হয়ে আছে এবং তার চোখ দুটো সম্পূর্ণ কালো, এবং তিনি আপনার পাশাপাশি হাঁটছেন, আপনার দিকে তাকাচ্ছেন, আপনাকে ফলো করছেন, এক পা এগোচ্ছেন, আবার এক পা থামাচ্ছেন, থেমে যাচ্ছেন, এবং আপনার কাছে এসে একটা সময় সে আঙুল তুলে কোন একটা জায়গা দেখিয়ে বলল, যেটা উনি লিখেছেন, বললে আপনি শুনতে খুব ভালো লাগবে, যে ইউর গার্লফ্রেন্ড will look nice laying there inside। কোন একটা জায়গা দেখিয়ে বললো যে তোমার গার্লফ্রেন্ড ওখানে, তোমার গার্লফ্রেন্ডকে এই জায়গাটা তোমার গার্লফ্রেন্ডের সাথে চমৎকার ভাবে মানিয়ে যাবে। অ্যান্ড আপনি ঘুম থেকে জেগে উঠলেন। তাহলে কি হলো ব্যাপারটা? প্রতিদিন আপনি একই স্বপ্ন দেখেন, একটা গ্রেভইয়ার্ডের মধ্যে একজন বৃদ্ধ লোক কবর খুঁজছে, এবং একদিন আপনি দেখলেন যে বৃদ্ধ লোকটি নেই, তার বদলে একটা মহিলা যে কিনা আপনাকে ফলো করতে শুরু করলো, যার কিনা চোখ সম্পূর্ণ কালো ছিল, যে কিনা রানীর পোশাকে ছিল, এবং সে আপনাকে এসে বলল যে ওই যে দূরে কবরের মতন জায়গাটা দেখছো, ওইটা তোমার গার্লফ্রেন্ডের জন্য, বা এরকম কিছু একটা। আপনি ঘুম থেকে উঠলেন, ঠিক সেই মুহূর্তে ঘড়ির দিকে তাকালেন এবং দেখলেন ঘড়িতে 3টা বাজে, ঠিক রাত 3টা, এবং ফেব্রুয়ারি 8 তারিখ। সেটা কেমন লাগবে? আমাদের যে ভদ্রলোক ঘটনাটি পাঠিয়েছেন, তিনি সেই মুহূর্তেই তার গার্লফ্রেন্ডকে ফোন করেন, হু ওয়াজ ইন লন্ডন, এবং তিনি তাকে জিজ্ঞেস করেন যে তিনি ভালো আছেন নাকি কোনো সমস্যা হয়েছে, এবং তিনি বুঝতে পারেন যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটতে চলেছে, না হলে তিনি এরকম স্বপ্ন কেন দেখবেন, এবং কেউ তাকে হয়তো সতর্ক করতে চাচ্ছে। দিন কেটে যায়, তিনি সবকিছু আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করেন। আফটার 3 months
তিনি হঠাৎ করেই যখন পুরো ব্যাপারটাই ভুলে গেছেন সেই সময় এটার খবর পান। আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে একটা ব্যাড নিউজ যে তার গার্লফ্রেন্ড ইজ হ্যাভিং ক্যান্সার এবং এটা সার্ভিক্যাল ক্যান্সার লাস্ট স্টেজ। এবং তিনি তার ডক্টরের সাথে কথা বলেন এবং জিজ্ঞেস করেন যে তিনি এটা খুবই রেয়ার 19 ইয়ার্স যার মাত্র 19 বছর বয়স একটা মেয়ের তার জন্য সার্ভিক্যাল ক্যান্সার। এবং তিনি বলেন যে বাট ইট হ্যাপেন অ্যান্ড সে হয়তো আর 3 মাস বাঁচবে, এই বেশি হয়তো বাঁচা তার পক্ষে সম্ভব না। এবং তখন তিনি কি করেন, তখন তিনি রেগুলার তার সাথে থাকতে শুরু করেন, বেশি সময় দেন, সবসময় কথা বলতে থাকেন ফোনে। এবং তিনি একেবারেই শিওর ছিলেন না যে আর কোনোদিন তার সাথে আর কথা বলা এরপরে আর কোনো কথা বলা সম্ভব হবে কিনা। দিন আবারও কাটতে থাকে এবং একটা পর্যায়ে তার ডাক্তার তাকে কল করে এবং বলে যে উই ক্যান লুজ হিম হার এনি টাইম, এবং যে কোনো সময় আমরা তাকে, উনি যেভাবে লিখেছেন আর কি, যে কোনো সময় আমরা তাকে হয়তো হারিয়ে ফেলতে পারি। এবং তিনি তার সাথে কথা বলার সময় তিনি অলরেডি তিনি দেখতেন যে হ্যাঁ তিনি অবশ্যই সেই রাতেও আবার সেই স্বপ্নটা দেখলেন এবং তিনি খুবই ভয় পেলেন এবং তিনি যা বুঝতে পারছিলেন না যে ঠিক কি করা উচিত। এবং ওই সময়টায় তিনি ইন্ডিয়া ছিলেন এবং তিনি ছিলেন লন্ডনে। 1 সপ্তাহ গেল এবং তিনি একটা কল পেলেন তার সেই গার্লফ্রেন্ডের কাছ থেকে এবং তিনি কলটা ধরলেন ফ্রম দ্য আদার সাইড। এবং গার্লফ্রেন্ড না, তার বাবা ফোন করেছিলেন এবং তিনি বলেন যে প্লিজ টক টু হার, অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলেন। এবং তিনি বলেন যে হয়তো আর সম্ভব হবে না তাকে বাঁচানো। কথা বলতে শুরু করলেন অ্যান্ড সারপ্রাইজিংলি সেই দিন তার গার্লফ্রেন্ডটা তাকে সরি বলল এবং বলল যে সরি ফর লিভিং ইউ, এবং আমি তোমাকে অনেক কিছু প্রমিস করেছি, বাট তোমার আসলে একটা ভালো লাইফ পাওয়া উচিত। এবং জাস্ট শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে, কনভারসেশনের একেবারে শেষ মুহূর্তে সে বলে, আমি সেটাও যিনি মেইলটা পাঠিয়েছেন তার ভাষায় বলছি, গিভ মি 2 weeks, I will come back. জাস্ট আমাকে 2 সপ্তাহ সময় দাও, আমি এর মাঝখানে তোমার কাছে আবার ফিরে আসবো। এরপরে কি, যখন এই প্রান্তে তার বয়ফ্রেন্ড ভাবছেন যে সে মারা যাচ্ছে, হঠাৎ করেই সেই বিপ 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 সাউন্ড মেশিনের, এবং বুঝতে পারলেন যে তার গার্লফ্রেন্ড আর নাই। ফোনের মধ্যে তিনি সেই শব্দটা শুনছেন। তিনি প্রচন্ড কষ্ট পেলেন এবং এটা কতটা অন্যরকম একটা ফিলিং বুঝতেই পারছেন। একটা মানুষ কথা বলতে বলতে ফোনের ও প্রান্ত থেকে মারা গেছে, আপনি এই প্রান্তে শুনছেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সময় তিনি ঘড়ির দিকে তাকালেন এবং ইট ওয়াজ 3 AM ইন দ্য মর্নিং, রাত 3টা বেজেছিল। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে এই সময়টা কেমন যায় বুঝতেই পারছেন। ধীরে ধীরে তিনি এই জিনিসটা মেনে নিতে পারলেন না, মেন্টালি সিক হয়ে যাচ্ছিলেন এবং বুঝতে পারছিলেন যে তার মধ্যে কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো তিনি যেটা করলেন, সেই প্রবলেম থেকে বেঁচে থাকার তাগিদেই, বেঁচে থাকার কারণেই, বেঁচে থাকার জন্যই সেখান থেকে বেরিয়ে আসবেন বলে সোশ্যাল নেটওয়ার্কে বেশি সময় দিলেন এবং নতুন নতুন মানুষদের সাথে মিশতে শুরু করলেন, যাতে তিনি তাকে ভুলে থাকতে পারেন। অ্যান্ড ফাইনালি কিছুদিনের মধ্যেই তার আরো একটা মেয়ের সাথে পরিচয় হলো, যার নাম ছিল ইমি। এবং তারা এবং এটা হচ্ছে জাস্ট 9th ডিসেম্বর, খুব অল্প দিনের মধ্যেই। এবং তার বার্থডে ছিল এবং বার্থডে দিনে তাকে জিজ্ঞেস করলো যে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, সেটাকে বলি যে তাদের মোটামুটি তার সাথে তার গার্লফ্রেন্ডের হাইট এক, কথা বলার ধরন এক, খাবারের পছন্দ এক, কালার তারা সেম পছন্দ করে। এবং যখন তাকে বলল যে আমি তোমার সাথে এঙ্গেজ হতে চাই, সঙ্গে সঙ্গে সে মেয়েটা সে এগ্রিড। এবং সেটা হচ্ছে তাদের পরিচয়ের মাত্র 5ম দিনে, অর্থাৎ 5 দিনের মাথায় মেয়েটিকে সে প্রপোজ করলো এবং মেয়েটা সেটা এগ্রি করলো, প্রপোজালটা নিল, অ্যাকসেপ্ট করলো তাকে। এবং তাদের এঙ্গেজমেন্ট হলো, কেউ কাউকে পারফেক্টলি জানে না, তারপরে এঙ্গেজমেন্টটা হয়ে গেল এবং সবকিছু খুব প্রপারলি হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার সেই গার্লফ্রেন্ডের কথাটা মনে আসলো যে গিভ মি 2 weeks, I'll come back in your life. এই ব্যাপারটা খুবই অদ্ভুত
এবং আজকে এমি এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি দুজন মিলে তারা এঙ্গেজড এবং একটা হ্যাপি লাইফ লিড করছেন যেই দিন থেকে তারা এঙ্গেজ হয়েছিলেন সেদিন থেকেই, এবং তার সেই এক্স গার্লফ্রেন্ডকে তিনি এখনো স্বপ্নে দেখেন এবং মোস্ট অফ দ্য টাইম সে হাসেন লাগে। এটাকে আপনি কোনো ভয়ের স্টোরি বলবেন, ইটস আপ টু ইউ। এটা পড়লে একইভাবে মনটাও যেমন খারাপ হয়, সেরকম ভাবে এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেই গ্রেভিয়ার্ডের কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধ লোকটির কথা যদি চিন্তা করি যে কবর খোঁড়ে, যে সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি যে ইনি হচ্ছে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তোমার গার্লফ্রেন্ড ওইখানে খুব ভালো থাকবে, সত্যিই যা কয়েকদিন পরে তার গার্লফ্রেন্ডকে মানে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং সেই একইভাবে যদি আবার গার্লফ্রেন্ডের কথা যদি চিন্তা করি যে বলেছিল যে গিভ মি 2 উইকস আই উইল কাম ব্যাক, সেটা যদি চিন্তা করি কি অদ্ভুত ঘটনা। এবং ফার্স্ট পার্টটা যদি চিন্তা করি যে স্বপ্নের মধ্যে কেউ এসে আপনাকে বলছে কানে কানে খুব কাছ থেকে আপনার দিকে তাকিয়ে why don't you die, why don't you die। তো আমার কাছে এই ঘটনাটা খুব অদ্ভুত রকমের লেগেছে, জানি না। এবং আমি এটা রোমিও মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি আসলেও এই ঘটনাটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, বাট আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে SMS এর মাধ্যমে, আমাদের ফেসবুকে লিখতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন, যেটা খুশি। বাট এই ওসমান, আমি এসেছি মিরপুর স্ক্যান হাউজিং থেকে। জি জি জি। বেসিক্যালি আমার ঘটনা শুরুর আগে আমি একটু I'd like to thanks to my younger brother and sister, like Omar and Bushra. ওদের ইন্সপিরেশনই আসলে আমার আজকে এই প্রোগ্রামে আসার জি। তো বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল 1988-এ, মানে আমরা তখন গ্রামে থাকতাম। জি। তো আমি তখন I was very young, like I was only 6 to 7 month only, 6 থেকে 7 মাস আমার বয়স ছিল। তো আমি একটু আমাদের বাড়ির ঘটনাটা বলি। আমাদের বাড়িটা হচ্ছে ভোলা শহরে আর কি। তো এটা ছিল, এটা টু 2 স্টোর লাইক টিন শেড বিল্ডিং। আচ্ছা। তো এখানে 4টা বাড়ি ছিল, আমাদের বাড়িটা ছিল মানে মিড পয়েন্ট আর কি। আচ্ছা। তো কোনো এক রাত্রে বেলা মানে খুব বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। তো মোটামুটি মাঝ রাতে লাইক অ্যারাউন্ড 3 to 4 এর মধ্যে আমার ঘুম থেকে আমার ঘুম ভেঙে যায়। তো আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি। তো আমার কান্নাকাটি শুনে আমার বাবা ঘুম থেকে আলটিমেটলি উনি উঠে যান। উনি উঠে গিয়ে আমাকে আসলে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন, মানে পিঠে হাত দিয়ে, মানে যেভাবে সম্ভব হচ্ছিল। তো মোটামুটি উনি চেষ্টা করতে করতে আমি মোটামুটি ঘুমের পর্যায়ে চলে গিয়েছিলাম হয়তো। তো উনি তখন হঠাৎ করে জানালা দিয়ে হঠাৎ করে হি ওয়াজ নোটিসিং লাইক আমাদের জানালা থেকে ঠিক মানে মেন রোডে আসার যে মানে লোকেশনটা দেখা যায়। উনি হঠাৎ করে দেখলেন যে মানে বৈঠকখানা থেকে কিছু লোকজন লাইক ঢাকঢোল পিটিয়ে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবং দে ওয়ার লাইক মানে তারা একটু কাইন্ড অফ মানে একটু ওল্ডিশ যেটাকে বলি আমরা, যে জমিদার বা ব্রিটিশ টাইপ যে প্রথাটা ছিল যে ধুতি পরিহিত, মাথায় উপরে সিঁদুর, পাগড়ি, এই ধরনের তাদের একটা অ্যাপ্রোচ ছিল, সেরকম সাথে ঢাকঢোল ছিল। তো মোটামুটি ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে তারা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। আচ্ছা। তো মাই ফাদার ওয়াজ ভেরি রিয়েলিস্টিক পারসন, লাইক হি ডিডন্ট বিলিভ এট দ্যাট কাইন্ড অফ প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বিশ্বাস করতেন না। তো উনি একটু মানে খুব ক্লোজলি নোটিস করার জন্য, কারণ চিন্তা করছেন আসলে কি তার হ্যালুসিনেশন নাকি আসলে রিয়েলিস্টিক দেখছেন। তো উনি দরজাটা মানে বারান্দার দরজাটা খুলে চেক করার জন্য উনি এগিয়ে গেলেন, যে উনি দেখতে চাচ্ছিলেন যে আসলে কি হচ্ছে। তো আমাদের জাস্ট বাড়িতে মানে আমাদের ঘরটা কাছাকাছি আসার আগে একটা আসলে লিচু গাছ পড়েছিল। তো লিচু গাছের কাছাকাছি আসার পরে আব্বু গেটটা খুলে দেখছেন যে ওই লোকজনগুলি হঠাৎ করে তখন ফজরের আজান দেওয়া শুরু হয় আর কি। রাইট। তো তখন তারা হঠাৎ করে দোজ পিপল আর বিং ইনভিজিবল, দ্যাট ওয়াজ ইনভিজিবল হয়ে যায়, ইনস্ট্যান্ট তারা ইনভিজিবল হয়ে যায়। তো আব্বু জিনিসটা অনেকভাবে নোটিস করার পরে বুঝতে পারলেন যে আসলে দ্যাট ওয়াজ সামথিং ওয়াজ গোয়িং রং ওভার দেয়ার। তো যাই হোক, এটা ছিল বেসিক ঘটনা। এবং এই প্রেক্ষিতে আরো কিছু ঘটনা আসলে ঘটে যায় আমাদের বাড়িতে। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের পাশের যে রিলেটিভ যারা আমার থাকতেন, যারা আমার চাচা বা আমার ফুপিরা, তারা দেখতেন যে হয়তো বা রাত্রেবেলা কোনো সময় যে অনেকগুলি মানে কি বলে এটাকে, অনেকগুলি ঘোড়া আসছে, মানে মেন রোড থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে 4-5টা ঘোড়া একসাথে ঢুকছে। অনেক সময় দেখছে শিয়াল আসতেছে। মানে বেসিক্যালি দোজ অ্যানিমালস আর নট রিয়েলিস্টিক। মানে একটা স্বাভাবিক মানুষকে বা স্বাভাবিক একটা অ্যানিমালকে আমরা দেখি যে কোনো ফিল করতে পারি, এটা বুঝে যে এটা স্বাভাবিক না,
অনেক বড় সাইজের বা অনেক ডিফারেন্ট একটা অ্যাপ্রোচের, ডিফারেন্ট একটা স্ট্রাকচারের এরকম। এবং খুব রিসেন্ট, এটা তাও অ্যারাউন্ড 12 to 13 ইয়ার্স ব্যাক, মানে 2003-তে আমার দাদি মারা যান। আচ্ছা। তো আমরা গ্রামের বাড়িতে দাদির দাফন করার জন্য আমরা চলে যাই। মানে তারপর ওই দিন দাদিকে দাফন করার পর ঠিক ইন দ্যাট নাইট, তো আমার আম্মু মানে আমার এক চাচার ঘরে উনি আমার ছোট ভাই বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন, মানে যেটা হচ্ছে আমাদের সেই টিনশেড বাড়ির পাশের ঘরটা ছিল, সেটা ওল্ড বিল্ডিং। তো উনি হঠাৎ করে আম্মু নোটিস করলেন যে আর দুটো আড়াইটা ওইরকম একটা টাইম হবে। উনি দেখলেন যে জানলাটা মানে শিক ধরে আমার দাদি শিকগুলি ধরে আছেন এবং আমার আম্মুর দিকে তাকিয়ে হাসছিলেন। অ্যান্ড মাই গ্র্যান্ডমা ওয়াজ ওয়ারিং দ্য সেম ড্রেস। যখন তিনি মারা যান একই রকম একই সেম ড্রেসটা পরা, যেটা আসলে আনএক্সপেক্টেড। কারণ আমরা যেটা চিন্তা করি যে হয়তো উনি সাদা শাড়ি পরে থাকবেন, বাট এটা দ্যাট ওয়াজ এ কালারফুল, কালারফুল শাড়ি অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওটা উনি দেখার পরে শি ওয়াজ ভেরি নার্ভাস, শি ওয়াজ ভেরি খুব ভয় পেয়ে যান, অ্যান্ড খুব জোরে খুব শাউট করার চেষ্টা করে। এবং তার শাউটিং শুনে আমরাও চলে যাই, আমার বাড়িতে মানে ওই ঘরে চলে যাই, আমি, আমার আব্বু, আমার চাচারা, কি হয়েছে ব্যাপারটা। তখন উনি বললেন যে আমি তো আমার দাদিকে উনি দেখেছেন। তো ফার্স্টে মানে সবাই চিন্তা করলো যে হয়তো আমার দাদি মারা গেছেন, এটা হয়তো উনি একটা ইমাজিনেশন করছেন। মানে জিনিসটা আসলে মানে একটা ফিলিংস হলে যেটা হয়, যে একটা মানুষ হঠাৎ করে চলে গেলে যে আনএক্সপেক্টেড ডেট হলে যেটা হয়, উনি হয়তো একটা ফিল করার জন্য হয়তো সে মানে একটা কল্পনার দৃষ্টিতে হয়তো দেখেছেন, হ্যালুসিনেশন হয়েছে। বাট এই জিনিসটা ওইভাবে আসলে মানে কাইন্ড অফ আমার চাচারা বা আমার নেক্সট স্টোরিতে, এই স্টোরিটা অলরেডি আপনারা জানেন কি নিয়ে, যারা ফেসবুকে গিয়ে দেখেছেন ছবিটা তারা অবভিয়াসলি জানেন, তারা অফকোর্স জানেন যে কি নিয়ে আমরা ঘটনাটা বলবো। বাট যারা দেখেননি তাদেরকে বলি, আপনারা আরুন নীল চেনেন কিনা আমি জানি না, মানে যে কেউ চিনবেন, আসলে চেনারই কথা। এটা যিনি যেটা নিয়ে ঘটনা বলছে, এটা ছোট্ট স্ক্রুর মতো, একদম ছোট্ট, এবং সেটা নিয়ে এই ঘটনা। এবং সেই ঘটনাটাই এখন যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি খুব ছোট একটা স্টোরি শেয়ার করার জন্য আজকে ইমেইল করেছি। এটাকে স্টোরি না বলে বের হতে এবং একটু কেয়ারফুল থাকতে। পুরো ব্যাপারটাই অনেক কনফিউজিং ছিল আমার কাছে। তবে এই নেইলস গুলো আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু দুইটা জিনিস আমি নোটিস করতে পারলাম। এগুলো পাওয়ার পর থেকে আমার হেলথ প্রবলেম হওয়া শুরু করলো এবং আমি অনেক বেশি ওয়েট লস করলাম। এবং নেইলস গুলো দেখে কেন জানি আমার এমন মনে হতো যে এগুলো আমার লাইফের সাথে জড়িত, এবং এগুলো লুজ করলে বা এগুলো হারিয়ে যাওয়া মানে আমার লাইফও আস্তে আস্তে হারিয়ে যাওয়া, এবং আমি শেষ হয়ে যাব। হয়তোবা অনেকেই এটা শুনে হাসবেন, তবে আমার তখন এটাই মনে হতো। আমার ফ্রেন্ড বলল এটা ব্ল্যাক ম্যাজিক একটা পার্ট হতে পারে, কিন্তু আমি কখনো ওভাবে চিন্তা করিনি। অনেক দিন কেটে গেল। আজকে সকালে আর একটা আয়রন নেল পেলাম আমার বুকশেলফে, এবং বুকশেলফে তাই আজকে ইমেলটা করলাম। আমি জানতে চাই এটার কি মিনিং হতে পারে। লিসনার্সরা কেউ যদি এটার মিনিং জেনে থাকেন প্লিজ আমাকে বলবেন এটা কি মিন করতে পারে, কারণ এতটুকু আমি শিওর যে এই নেলস গুলো আমার রুমের কোনো কিছু থেকে, কোনো বস্তু থেকে আসছে না। থ্যাংক ইউ, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের কাছে আসলে সিরিয়াসলি জানতে চাই যে প্রবলেমটা কি। আপনারা কি জানেন নাকি? যদি জানেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আমাদেরকে এর সমাধান। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং তারপর আপনি প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ফয়সাল আহমেদ, এসেছি ধানমন্ডি থেকে। তো আমি বেসিক্যালি যে ঘটনাটি শেয়ার করব এটা আমার টাঙ্গাইলের একটি ঘটনা, একটি হাইওয়ে রোড এবং একটি স্কুলকে নিয়ে।
জি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় 2001 সাল থেকে। তার আগে আমি একটু প্রাইমারি স্কুলের বর্ণনাটা দিয়ে নিই। সেটা স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটার দূরে ছিল এবং আশেপাশে বাড়িঘর তেমন ছিল না বলতেই চলে। শুধু একটা হাইওয়ে রুট ছিল পাশে। তো স্কুলের মধ্যে একটা আম গাছ ও একটা জাম গাছ ছিল, শতবর্ষী পুরাতন, এবং পিছনের সাইডে ছিল 2টি তাল গাছ। তো ঘটনাটি শুরু হয় 2001 সাল থেকে। 2001 সালে ঠিক স্কুলের সামনে সেই হাইওয়ে রুটে একটি পাগলি মারা যায়। তো এলাকাবাসী অনেক খোঁজ খবর নিয়েও তার কোনো পরিচয় জানতে পায়নি বিদায় তাকে মুসলমান ধর্ম অনুযায়ী দাফন কাফন করে এবং আমাদের ওই প্রাইমারি স্কুলের পিছনেই দাফন করা হয়। আচ্ছা। তো ঘটনাটি শুরু হয় তারপর থেকেই, যে বিভিন্ন সময়ে প্রাইমারি স্কুলের ছাদের উপরে কাউকে বসে থাকতে দেখেন চেয়ারে। তারপর মানে রাতের বেলায় হয়তো প্রাইমারি স্কুলের রাস্তায় যে গাছগুলা ছিল সেই গাছগুলা হেলতে দেখে কেউ। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর সে বলে যে এখানে রাস্তাগুলা অনেকগুলা দেখা যায় মাঝে মধ্যে। আসলে ওখানে একটাই রাস্তা ছিল, একটা লম্বা হাইওয়ে রোড ছিল, তাছাড়া কিছু ছিল না। কিন্তু অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে আমি এখানে কি করবো, রাস্তা অনেকগুলো দেখছি। আসলে বেসিক্যালি তারপর থেকে প্রবলেমগুলো হয় যে আপনারা জানেন যে প্রত্যেকটা স্কুলেই, আমাদের ওই স্কুলে ক্লাস 5 পাস করার পর মিলাদ মাহফিল বা বিদায় অনুষ্ঠান বলতে একটা অনুষ্ঠান হতো। তো 2002 সালে একটা বিদায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা হওয়ার পর সেদিন আমাদের ওই স্কুলের সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং সাথে সাথে স্পট ডেট একজন মারা যায়। তো বেসিক্যালি যেহেতু হাইওয়ে রোড, সেহেতু কেউ বিষয়টা এইভাবে নেয়নি। এখানে অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন মারা যায়, এটাই স্বাভাবিক। তো তার নেক্সট পরের বছর 2003 সালে যখন ঘটনাটি সেম আবার ঘটে, যে বিদায় অনুষ্ঠান ছিল, তখন সেম স্কুলের সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, তখনও একজন মারা যায়। তো তারপর থেকে লোকজন একটু বলা বলি শুরু করলো, যেহেতু এর আগে 2001 সালে একটা পাগলি মারা গেছিল, হয়তো বা তার কারণে অনেকে অনেক কিছু দেখে, হয়তো বা ওইরকম কিছু সামথিং রং। তো নেক্সট যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল আমাদের একটা বিদায় অনুষ্ঠান। আমাদের একজন মানে স্যার ছিলেন, উনি বিদায় নিয়ে চলে যাবেন, রিটায়ার করবেন। তো ওই সময়ে রিটায়ার করবেন, তো ইমোশনালির দিক দিয়ে সবাই দেখে অনুষ্ঠানটা ওইদিকে মানে অন্যরকম একটা অবস্থা, যার যার বিদায়ী ভাষণ দিচ্ছেন। এই মুহূর্তে বাইরের রাস্তা থেকে হইচই শোনা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই দৌড়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদের স্কুলেরই একজন স্টুডেন্ট পড়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। তো তাড়াতাড়ি করে তাকে হসপিটালে রেফার করা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত সে হসপিটালে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তো তখন আসলে বিষয়টা সবাই একটু অন্যভাবে নেয়, যে পরপর 3টি অনুষ্ঠানে স্কুলে হওয়া শুরু হলো, 3টা অনুষ্ঠানের দিনই একজন না একজন কেউ মারা যাচ্ছে। তো তারপর থেকে আসলে এখন পর্যন্ত সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তো কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ভাইয়া ঠিকই হচ্ছে, কিন্তু তখন স্পেসিফিক ভাবে ওই ডেটটাতে ঠিক একজন মারা যেত। তো সেরকমই একটি ঘটনা 2015 সালের মাঝামাঝি সময়ে মাগরিবের নামাজের আগ মুহূর্তে একটা সিএনজি এবং একটা ট্রাকের সংঘর্ষ হয়ে 3 জন মারা যায়। তো 2 জন মহিলা ছিল, একজন পুরুষ লোক ছিল। তো একটা বাড়ির সামনে মারা যায়, স্কুলের কাছাকাছি তখন বাড়ি ছিল না, এখন 2-1টা বাড়ি হয়েছে এখন। তো ওই বাড়ির সামনেই, একদম সামনে মারা যায়। মারা যাওয়ার পর লাস্টে ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর পুলিশ এসে লাশগুলা নিয়ে যায় থানায়। তো বাড়ির লোকজন ওই দিন রাত থেকে একটু ভয় পাওয়া শুরু করে, যেহেতু কিছুক্ষণ আগে এখানে 3টা মানুষ মারা গেছে, খুবই বিভৎস অবস্থায় মারা গেছে। তো এলাকাবাসী ওই রাস্তাটা একটু ইগনোর করার চেষ্টা করে, অনেক ভয়ে থাকে রাস্তাটা নিয়ে। তো ঘটনা শুরু হয় সেই রাত থেকেই। বাড়ির যে বড় বউ ছিল, উনি স্বপ্ন দেখতে পায় যে 3 জন মৃত ব্যক্তি মারা গেছেন, ওনারা তাদের বাড়ির দিকে হাত বাড়িয়ে পানি চাচ্ছেন। তো তারা সে স্বপ্নটা কাউকে প্রকাশ করে না, যেহেতু বড় বউ, এবং সে এটা ভাবে যে গতকালকে সন্ধ্যায় আমি এরকম দেখছি, লাশগুলা নিজ চোখে দেখছি, হয়তো আমার মনের ভুল, এটা তো কারোর সাথে শেয়ার করে না। দ্বিতীয় রাত্রিতে বাড়ির যে ছোট বউ ছিলেন, সেম স্বপ্ন দেখে তার দিকে বাড়ির দিকে হাত বাড়িয়ে পানি চাচ্ছে। তো তিনি ঘটনাটা হাইড করে না, তিনি তার ভাবির সাথে মানে বড় বউর সাথে শেয়ার করেন। তো শেয়ার করার পর তিনি তখন প্রকাশ করেন যে সেম স্বপ্নটা গতকালকে রাত্রে আমিও দেখছি। তো তখন তারা ডিসকাস করেন যে সামথিং রং, এটা নিয়ে বসে থাকলে হবে না, তারা কোনো একটা হুজুরের পরামর্শ নেবেন। কিন্তু তারা হয়তো ভুল করেন বা সেই দিন আর যাওয়া হয় না, কারোর সাথে কথা বলা হয় না। তৃতীয় রাত্রিতে বাড়ির যে বড় ছেলে ছিলেন, ইনি বাথরুম করার জন্য বাইরে বের হয়, রাস্তার ধারে আসেন।
তো ওনার প্রয়োজনীয় কাজ ছেড়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন, হাইওয়ে রাস্তা থেকে নামছেন, ঠিক যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে নামছেন। তো এই মুহূর্তে উনি পিছন থেকে একটি ডাক শুনতে পায়। তিনি প্রথমে ভাবেন হয়তো বা ভুল শুনতেছেন, তো সামনের দিকে আবার আগানোর চেষ্টা করলে সে নেক্সট টাইম সেই একই ডাক শুনতে পায় এবং পিছন তাকে যেটা দেখে পায় সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যে 3 দিন আগে যে 3টা ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই 3টা ব্যক্তি যেভাবে পড়েছিল ঠিক সেভাবে পড়ে আছে, তার দিকে হাত বাড়িয়ে পানি যাচ্ছে। সে হয়তো ভাবলো যে হয়তোবা তার দেখার ভুল হচ্ছে। সে চোখটা ভালো করে মুছে মাথাটা একটু নাড়াচাড়া দিয়ে সে আবার দেখলো সেম সে একই দৃশ্য, এবং এখন তারা 3 জন বাড়ির দিকে এক স্টেপ আগানো শুরু করছে। তখন তারা সে ভয়ে একটা চিৎকার দিয়ে বাড়ির উঠোনে পড়ে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। তো তার বাড়ির লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে সেই রাতে মোটামুটি সুস্থ করে সকালে তার কাছ থেকে এই ঘটনাগুলো শুনতে পায়। তো তারা সেই দিন আর দেরি না করে একটা হুজুরের পরামর্শ নেয়। হুজুর সবকিছু জেনে শুনে যেটা পরামর্শ দেয় আমাদের সেটা হচ্ছিল এরকম যে 40 বাড়ি থেকে চাউল উঠাতে হবে এবং কমপক্ষে 40 জন ফকির মিসকিন গরিব দুঃখী এরকম মানুষকে খাওয়াতে হবে, তাহলে হয়তো প্রবলেমটা সলভ হতে পারে। তো তারা তার কথা মতো তার পরের দিনই সেটা অ্যারেঞ্জ করেন এবং তারপর থেকে আল্লাহর রহমতে তাদের সাথে এরকম কোনো প্রবলেম হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম। আই উইশ দ্যাট রাসেল ভাই এবং মাসুম ভাই আপনারা দুজনেই খুবই ভালো আছেন। আর রাসেল ভাইয়ের ব্যাপারে কি বলবো, আসলে অ্যাকচুয়ালি যে এখন তো অনেকগুলো রেডিও প্রোগ্রামে ভৌতিক প্রোগ্রামগুলো চলে আসছে, অনেকগুলো ভৌতিক প্রোগ্রাম হইতেছে আজকাল, কিন্তু রাসেল ভাই ইউ আর দ্য ওয়ান হু ক্রিয়েট দিস হরর জোন অ্যাকচুয়ালি। আর আজকে আমি একটা হসপিটালের ঘটনা শেয়ার করবো, and obviously I am not going to say the name of that hospital also. তো রাসেল ভাই ঘটনাটা শেয়ার করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই ঘটনাটা শুধুমাত্র আমি একা এক্সপিরিয়েন্স করি নাই, আমার সাথে আমার মা সহ ওই হসপিটালটার 2nd ফ্লোরে যারা যারা ছিলেন প্রত্যেকটা মানুষের চোখের সামনে ওই ঘটনাগুলো ঘটে। তো রাসেল ভাই ঘটনায় চলে যাই। আমার মা একটু অসুস্থ থাকার কারণেই আমরা ওই হসপিটালটাতে যাই ওই দিন। তো বেশ অনেক বছর আগের ঘটনা, তো আমার কাছে ডেটটা মনে নেই। তো সময়টা জাস্ট বিকালের শেষে দিয়েছিল, মানে প্রায় সন্ধ্যা এমন সময় ছিল। তো আমরা অনেকক্ষণ ধরেই সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম। দেন অনেকক্ষণ ধরে ওয়েট করার কারণে আমি জাস্ট একটু বোরিং ফিল করতে থাকি। দেন আমি ওই ফ্লোরটার মধ্যেই এদিক ওদিক হাঁটতেছিলাম। তো একটা সময় আমি হাঁটতে হাঁটতে একদম ফ্লোরের লাস্টের দিকে চলে যাই, লেফট কর্নার একদম লাস্টের দিকে চলে যাই। তো আমি দেখতে পাই যে একটা কেবিন থেকে 2টা লোক একটা ট্রলি টেনে নিয়ে আসতেছে, আর ট্রলিটার মধ্যে একটা ডেড বডি রাখা, ডেড বডি ঢাকা ছিল কাপড় দিয়ে। তো আমি দেখলাম যে ওনারা ওই ট্রলিটা টেনে নিয়ে এসে একদম ফ্লোরের একদম লাস্টের যে দেয়ালের কর্নারে একটা বড় একটা উইন্ডোর বরাবর নিচে রেখে দিল। তো রেখে দেওয়ার পর ওনারা চলে গেল। দেন ওনারা চলে যাওয়ার পর আমিও ওদিকে আর মুভ করলাম না, আমিও চলে আসলাম। আসার পর আমি জাস্ট আমার মার সাথে জাস্ট এমন টাইপের কথা হয়েছিল যে মা একটা ডেড বডি দেখে আসলাম, হয়তো বা কিছুক্ষণ আগে মারা গেছে, ফ্যামিলির কাউকে দেখলাম না, জাস্ট এরকম টাইপের, মানে এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না কি কথাগুলো হয়েছে, জাস্ট এরকম টাইপেরই কথা হইতেছিল। এই সময়ের মধ্যেই রাসেল ভাই খুব একটা জোরে একটা শব্দ শুনতে পেলাম। যেহেতু হসপিটাল একটা কোয়াইট প্লেস, ওইখানে যদি মনে করেন টুকটাক একটা শব্দ হয় তাহলে কিন্তু শোনা যায়, আর ওইটা খুব জোরে একটা শব্দ হয়েছে। তো শব্দটা হওয়ার পর রাসেল ভাই আমার সাথে যারা ছিলেন ওনারাও কিন্তু শব্দটা শুনতে পায়। তো আমরা ভিতরে একটা কিউরিওসিটি ক্রিয়েট হয়, আসলে এরকম শব্দ হইলো কোথা থেকে। দেন আমরা বের হয়ে যখন দেখতে চেষ্টা করি তখন রাসেল ভাই যে জিনিসটা অবজার্ভ করি যে একদম ওই ডেড বডিটা যে কর্নারে রাখা ওইখানেই একদম একটা ফ্যান, ওই কর্নারের একটা ফ্যান রাসেল ভাই খুব স্লোলি মুভ করতেছে। আর ওই ফ্যানটার যে মানে পাখাগুলো রাসেল ভাই, মানে একটা পাখা নিচের দিকে বাঁকা হয়ে গেছে, একটা পাখা উপরের দিকে বাঁকা হয়ে গেছে, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে ফ্যানটার পাখাগুলোর। একদম ফ্যানটা মানে এরকম মনে হচ্ছিল কেউ শক্ত কোনো কিছু দিয়ে ফ্যানটার পাখাগুলোর মধ্যে হিট করছে। তো এই জিনিসটা দেখার পরে অবশ্যই মানে প্রত্যেকটা মানুষের ভিতরে কিউরিওসিটি কাজ করতে থাকে যে আসলে হইলোটা কি। সবাই তো কনফিউশন হয়ে গেছে ওই জায়গার ভিতরে, নিজেদের মধ্যে ডিসকাস করতেছিল যে আসলে কোন রকম কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম দেখলাম না, কোনো কিছু না, হঠাৎ করে এত শব্দ করে ফ্যানটার এরকম অবস্থা হয়ে গেল। দেন এর মাঝখানে 2-3 জন স্টাফ ওনারা ওই জায়গায় যেতেছিল জাস্ট ফাইন্ড আউট করার জন্য যে কি হয়েছে এই জায়গায়। দেন আমাদের সাথে যে লোকগুলো ছিল
ওনাদের মাঝখানেও 4-5 জন লোক ওনাদেরকে ফলো করা শুরু করে যে আসলে দেখে আসি কি হয়েছে। দেন আমিও তাদের ফলো করা শুরু করি যে আমিও দেখে আসি কি হয়েছে। দেন আমরা যখন একদম কাছাকাছি চলে যাই, ডিস্টেন্সটা কতটুকু হবে আসলে সামথিং লাইক 4 to 5 মিটার, এতটুকুই। তো আমরা আর বেশি কাছে যাইনি। স্টাফ গুলো ওই জায়গায় যে কর্নারে যে দেখতেছিল আসলে কি হয়েছে, মানে ঘটনাটা কি, কেন এরকমটা হইলো। তো এই সময় মাঝখানে প্রায় 10-15 সেকেন্ডের মধ্যেই রাসেল ভাই যে উইন্ডোটার কথা বলছি আপনাকে, ওই উইন্ডোটার গ্লাসগুলো রাসেল ভাই একদম পুরা ভাঙতেছিল, খুব জোরে জোরে ভাঙতেছিল, একদম ভেঙে ভেঙে গুলো একদম ডেড বডিটার উপরে পড়তেছিল, ফ্লোরের মধ্যে পড়তেছিল, এমনকি এত জোরে ভাঙতেছিল মনে হচ্ছিল আর একটু হলে আমাদের শরীরের উপরে চলে আসবে। এই জিনিসটা হঠাৎ করে হওয়ার কারণে আর এত জোরে জোরে গ্লাসগুলো শব্দ করে ভাঙতেছিল রাসেল ভাই, মানে আমি ওই জায়গায় স্টাক হয়ে গেছি আসলে যে ঘটনাটা কি, এটা কি হইতেছে, কেন গ্লাসগুলো হঠাৎ করে এরকম করে ভাঙতেছে, জাস্ট ওই জায়গাটাতে এরকম অবস্থা। আমার খেয়াল নাই এখন যে মানে আমাদের সাথে যারা ছিল তারা কি করছে, আমার এখন সত্যি অর্থে আমার জানা নাই। আমি রাসেল ভাই মানে বলতে পারবো না, আমি জাস্ট ঠান্ডা হয়ে গেছি ওই জায়গায়। আমি মানে এরকম একটা অবস্থা, দেন আমি হয়তো মানে নিতে পারতেছিলাম না আসলে, আমি পিছনের দিকে যে দৌড় দিয়ে আসবো ওই শক্তিটা মনে হয়, ওই সেন্সটা আমার মাথায় কাজ করতেছিল না। দেন আমি যখন দেখি যে না গ্লাসগুলো আমার উপরে পড়বে এরকম অবস্থা, দেন আমি পিছনের দিকে দৌড় দিয়ে ব্যাক করি। তো দৌড় দিয়ে আসার পর আমি যখন একদম আমার মার কাছে চলে আসি, তো আমার মা একদম আমার হাত ধরে ফেলে। আর আমি ওই সময় আমার মার ফেসটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ওনার চোখগুলো এত বড় বড় হয়ে গেছিল, উনি দেখতেছিল আসলে হইতেছে কি। সবাই এত আতঙ্কিত হয়ে গেছিল ওই জায়গায় যে মানুষগুলো ছিল। আর 2-3 জন মহিলা ছিল, ওনারা তো মনে হয় চিৎকার শুরু করে দিয়েছে আসলে, মানে কে কোথায় কোন দিকে চলে যাবে এরকম একটা অবস্থা। দেন আমার মা আমাকে টেনে নিয়ে হসপিটালে মানে বের হওয়ার জন্য চেষ্টা করে। যখন আমরা কি পিছনের দিকে ব্যাক করি, ওই সময় রাসেল ভাই আরেকটা শব্দ শুনতে পাই, যে মানে কি বলবো, শব্দটা জাস্ট এমন ছিল, খাট 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 এমন টাইপের একটা শব্দটা শোনার পর রাসেল ভাই যখন পিছনের দিকে তাকাই, রাসেল ভাই যে জিনিসটা দেখি, ওই ট্রলিটা যেখানে ডেড বডিটা রাখা, ওই ট্রলিটা এত জোরে ভাইব্রেশন করতেছে, মনে হইতেছে ওই ট্রলিটা থেকে লাশটা পড়ে যাবে একদম ফ্লোরের মধ্যে, এমন একটা অবস্থা। খুব দ্রুত, এত দ্রুত ভাইব্রেশন করতেছে। কিন্তু রাসেল ভাই একদম অনেস্টলি আমি আপনাকে বলতেছি, ওই এরিয়াটা সম্পূর্ণ ভিজিবল ছিল, ওইখানে লাইট ছিল, কিন্তু এই যে এত কিছু হইতেছে, কেন হইতেছে, এই সবকিছু দেখতেছি, যা যা ঘটতেছে সবকিছু একদমই স্পষ্ট দেখতে পেতেছি, কিন্তু কেন ঘটতেছে কেউ কিছু কিন্তু বলতে পারতেছে না। সবাই মানে কি বলবো এখন, আমার আসলে এখনো আমি যেটা ফিল করতেছি, আমি এখনো অনেক বেশি এক্সাইটেড যে আসলে আমি কি দেখলাম, আসলেও কি এই জিনিসগুলো আমার সামনে ঘটছে কিনা। তো আমার মা আমাকে টেনে নিয়ে বের হয়ে চলে আসে, অবশ্যই সে নিতে পারতেছিল না এই ঘটনাগুলো। রাসেল ভাই যখন আমরা বের হয়ে চলে আসি, আমার মার সাথে আমার তখনও এই জিনিসটা ডিসকাস হতেছিল, আসলেও কি এই ঘটনাগুলো ঘটছে। আমার মাকে আমি বলতেছিলাম, তুমি কি যে ওই ট্রলিটা যে কাঁপতেছিল ওইটা দেখছো, তুমি কি ওই যে গ্লাসগুলো ভাঙা দেখছো। আমি জাস্ট এইটা ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করতেছিলাম যে সত্যি কি এই ঘটনাগুলো ঘটছে কিনা। আমি অনেকদিন পর্যন্ত আসলে রাসেল ভাই এই জিনিসগুলো বিলিভ করতে পারি না যে আমার চোখের সামনেই ঘটছে এই জিনিসগুলো। দেন অনেকদিন পর্যন্ত আমার ভিতরে একটা প্রশ্ন কাজ করতে থাকে, এরপরে কি হয়েছে। যেহেতু আমি ওই সময় চলে আসি, দেন আমি আমার ফ্রেন্ডদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করতে, আমার ফ্রেন্ডরা ফার্স্টের দিকে বিলিভ করতে চেষ্টা করে না। দেন একদিন কলেজ থেকে ব্যাক করার সময় আমার ফ্রেন্ডদের বলি যে চলো আসলে দেখে আসি আসলে যে পরবর্তীতে কি হয়। দেন আমরা যাই, আমি 2-3 জন ফ্রেন্ড আমরা যাই। যাওয়ার পর অনেক স্টাফ ছিল, একজাক্ট ওই ফ্লোরটাতেই যাই। যাওয়ার পর অনেকের কাছে জিজ্ঞেস করি, নার্স যারা ছিলেন ওনাদের কাছে জিজ্ঞেস করি যে আসলে এরপরে কি হয়েছে। কিন্তু রাসেল ভাই তারা এমন একটা অ্যাক্ট করতেছিল যে তারা আসলে জানেই না কি হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেই নেই। মেবি তারা হসপিটালটার রেপুটেশন রক্ষার জন্য এরকমটা করতেছিল, এন্ড অবভিয়াসলি দ্যাট ইজ দেয়ার জব। তো রাসেল ভাই আমি এরপরে আর ফাইন্ড আউট করতে পারি না যে আসলে শেষটা কোথায় ছিল, কিভাবে শেষ হয়েছে বা কিভাবে তারা এটা সলভ করছে এই প্রবলেম গুলা। কিন্তু রাসেল ভাই আমি যে ঘটনাগুলো বললাম একদম 100% সত্য ঘটনা, আর আমি জানি না যে কিসের কারণে এগুলো হয়েছে। তো থ্যাংকস টু অল লিসেনার্স, আর দোয়া করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive with Ramin Song. আমি ওসমান বলছিলাম, আমি এসেছি মিরপুর স্টান হাউজিং। তো এই ঘটনাটা বেসিক্যালি এটা আমার কাজিনের সাথে হয়েছিল। উনি তখন রাশিয়ার মস্কোতে ওনার ব্যাচেলর ডিগ্রি করছিলেন। তো উনি যখন ফার্স্ট টাইম রাশিয়াতে যায়, উনি ওনার কিছু ফ্রেন্ড সার্কেল তারা একটা অ্যাপার্টমেন্টে তারা রেন্ট হিসেবে ভাড়া নিয়েছিলেন। তো অ্যাপার্টমেন্টটা বিল্ডিংটা একটু আমি বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে একটা দোতলা 2 স্টোর বিল্ডিং ছিল। ওনারা ছিলেন ফার্স্ট ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকতেন হচ্ছে তাদের ল্যান্ডলর্ড, এক বৃদ্ধ এক বয়স্ক মহিলা থাকতেন। তো
যেটা হচ্ছে অ্যাজ ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ গুড টু গো, সবকিছু ভালো চলছিল, মানে কোনো ধরনের কোনো অস্বাভাবিক কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস ছিল না। কিন্তু কিছুদিন যাওয়ার পর তার কিছু জিনিস নোটিস করলেন, যেমন দেখা গেল যে আমার কাজিন তার ফুড রেডি করেছেন, খাবার রান্না করে রেখে গিয়েছেন, যে হয়তো চিন্তা করেছেন তার ক্যাম্পাস থেকে এসে সে খাবার খাবে, কারণ বেসিক্যালি প্রত্যেকেই ওখানে সবার কাজগুলি ইন্ডিভিজুয়ালি করেন, যেহেতু একটা বিদেশি বাড়িতে তারা থাকতেন। তো উনি এসে দেখছেন যে ওনার খাবারটা মিসিং, আবার থালা বাসনগুলি আবার ঠিকমতো মানে ডিশ ওয়াশিং করে আবার র্যাকের মধ্যে রাখা। আবার দেখা যাচ্ছে যে তার শার্টটা এক রুম থেকে আরেক রুমে মুভ মানে চলে গেছে, যেটা হচ্ছে যে হয়তো কোন চিন্তা করছে হয়তো আমার ফ্রেন্ড হয়তো করেছেন। আবার দেখা যাচ্ছে যে একটা স্পেস থেকে আরেকটা জায়গায় ফার্নিচারটা মুভ হচ্ছে, which was really unexpected. তো প্রথম 4-5 দিন 10 দিন জিনিসটা দে ওয়ার টেকিং ইট ভেরি নর্মালি, যে হয়তো ফ্রেন্ডরা ফান করছেন, একজন আরেকজনটা খেয়ে ফেলছেন, এটা মানে তার জিনিসটা সিরিয়াসলি কেউই নিচ্ছিল না। তার 5টা ফ্রেন্ড একসাথে ওই ফ্ল্যাটে থাকতেন, স্টে করেছিলেন। তো পরবর্তীতে বুঝতে পারলেন যে না, ইট ওয়াজ নট এনি মোর, ইট ওয়াজ নর্মাল থিংস, ইট ইজ ডেফিনেটলি অ্যাবনর্মাল, লাইক এ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। দেন দে ওয়ার ডিসকাস উইথ দেয়ার লাইক ফ্রেন্ডস যে আসলে কি হচ্ছে, মানে তোমরা কেন এরকম হচ্ছে যে তুমি আমার খাবার নিয়ে খেয়ে ফেলছো, বা কেন তুমি আমার জামাটা এক জায়গা থেকে সরাচ্ছ, বা কেন ফার্নিচারটা এক জায়গা থেকে জিজ্ঞেস করছে। কারণ এটা তো আসলে একদিন দুদিন ফান হতে পারে, বাট রেগুলার ডেজ তো হতে পারে না। মানে তারপরে বললো যে না আসলে তো আমি করিনি। প্রত্যেকে বলছে যে মানে একজন একজনকে ব্লেমিং করার চেষ্টা করছে। পরবর্তীতে বুঝতে পারলো যে না, এটা আসলে তারা করেনি, এটা বেসিক্যালি মানে কোন একটা অ্যাবনর্মাল ফোর্স কিছু একটা ঘটছে। তো যাই হোক, তারা তারপরেও জিনিসটা ওইভাবেই জিনিসটা মানে পোস্টবন ছিল না, তারা চিন্তা করছিল যে না আসলে কি হতে পারে, বা মানে ওইভাবে করে এখন রিয়েলাইজেশনের মধ্যে আসেনি। এবং ঠিক যেই দিন তারা ডিসকাশনে বসলো, ঠিক ইন দ্যাট নাইট, সেই রাতের বেলায় আমার কাজিন স্পেশালি উনি লক্ষ্য করলেন যে ওনারা যেই মানে উনি যেই ঘরটায় উনি যে রুমটায় ছিলেন, ওই রুমের যে উইন্ডোটা আছে, মানে উইন্ডোর যে গ্লাসটায় উনি একটা কাইন্ড অফ শ্যাডো দেখছেন। মানে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইপ অফ শ্যাডো, এবং কেমন মানে কাইন্ড অফ একটা সাদা একটা হোয়াইট একটা মানে চলে গেছে, একটা সাদা রং একটা ওখানে কালার এখানে মিশ্রিত আছে। মানে হি ওয়াজ ভেরি শক যে আসলে এই ধরনের শ্যাডো সে তো কখনো দেখেনি, যে কদিন সে অ্যাপার্টমেন্টে ছিল, প্রায় 10-12 দিন অলরেডি ওভার। এটা একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস তারা সবাই নোটিস করেছে যে হঠাৎ করে মানে যেটা রাত্রিবেলা আমরা অনেক সময় মিড নাইটে যেটা অনেক সময় আমরা পাই, যেটা একটু নির্জন এলাকায়, যে আপনি হয়তো শিয়ালের যেটা ডাক বা একটা কুকুরের ডাক, যেটা শুনলে কেমন একটা ভয়ঙ্কর একটা মানে একটা শকিং একটা ডাক, যেটা আমরা অনেক সময় প্যারানর্মালি যেই আমরা নয়েজ মানে গর্জন যেটা ওকে বলে আমরা যখন পাই। কারণ বেসিক্যালি এটা একটা মানে ইট ওয়াজ এ টোটালি এটা সিটি বেসড এরিয়া, ওরকম একটা জায়গায় আসলে কুকুর বা শিয়াল আসার মতো কোনো প্রশ্নই আসে না। তো এখানে এরকম সাউন্ডটা কেন আসবে, এটা একটা প্রশ্ন তাদের মধ্যে আরো রেজ করলো। তখন তারা বুঝতে পারলো যে না, আসলে ঘটনাটা খুব ডেপটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার, যে এটা আসলে তাদের কিভাবে তারা রিকভারি করবে বা কিভাবে তারা এটা সলিউশনে চলে আসবে। এবং ইনস্ট্যান্ট পরদিন সকালবেলা তারা ওই ল্যান্ডলর্ড যে মহিলা, শি ওয়াজ লাইক অ্যারাউন্ড 90 to 95 ইয়ার্স ওল্ড, রাশিয়ান মহিলা ছিলেন, তার সাথে বসে ঘটনা শেয়ার করলেন যে আসলে কি হচ্ছে, মানে তোমার বাড়িতে আসার পরেই আমরা কিছু অ্যাবনর্মাল কিছু প্যারানর্মাল কিছু জিনিস আমরা ফেস করছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আমার খাবার হয়তো বা কেউ খাচ্ছে না, কেউ খেয়ে ফেলছে, আমার ফার্নিচার মুভমেন্ট হচ্ছে, আমার ড্রেসটা এক ঘর থেকে মুভ হচ্ছে, তুমি এটার কি কোনো ব্যাখ্যা বলতে পারবে কিনা। তখন বললো যে and she was telling the real fact, যেটা হয়তো বা আমার কাজিন বা তার ফ্রেন্ডরা কখনোই এক্সপেক্ট করেনি। সে বললো যে আমার নাতি মানে তার গ্র্যান্ডসন, তার ঠিক তারা যেদিন বাসায় উঠেছিল তার 2 থেকে 3 মাস আগে সুইসাইড করে ওই ফ্ল্যাটে মারা যায়। এবং সুইসাইড করে মারা যাওয়ার পরে মানে বেসিক্যালি হয়তো বা সে যাকে মানে ভালোবাসতো তার সাথে ব্রেকআপের কারণে এই ঘটনাটা ঘটে। সে বলে যে আমার নাতি মাঝে মধ্যে তোমাদের ফ্ল্যাটে আসে এবং সে তোমাদের একটু জ্বালাতন করে, বাট ডোন্ট ওয়ারি, হি ওয়াজ নট হার্মফুল, তোমাদের কোনো ক্ষতি করবে না, বাট এসে হয়তো বা তোমাদের জিনিসপত্র হয়তো বা তার ভালো লাগে, ওখানকার যে অ্যাটমসফিয়ারটা সে ছাড়তে পারে না, এই জন্য ওই মারাজাল থেকে বেরোতে না পারানোর কারণে আসলে ওখানে বারবার ছুটে আসে, বাট তোমাদের কোনো সে হার্ম করবে না। এটা শোনার পরে কাজিন আরো ভয় পেয়ে যায় এবং তার ইনস্ট্যান্ট রাইট ওয়ে তারা ওই বাসা ছেড়ে দেয়। এটাই ছিল রাসেল ভাই মূল ঘটনা। ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে কলকাতা থেকে শুভম দাস লিখেছেন, তিনি শুনছেন এবং অনেক 100 প্লেস আছে ওখানে। এখানে ভূত এফএমের একটা এপিসোড ডেফিনেটলি আমরা করতে চাই কলকাতা থেকে, আমরা করতে চাই এবং করলে আমরা সবাইকে জানিয়ে আসবো। আমি জানি যে আপনারা অনেকেই আমাদের এরকম অনেক ভালোবাসেন, সো আমরা ইনশাল্লাহ আসবো। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আসলে আমি মানে আপনাদের কাছে দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে চেয়েছিলাম SMS, বাট মেসেজ চেয়েছিলাম, বাট আমি আসলে আপনাদের মেসেজগুলো পড়তে পারছি না। রোলিং লাইক মানে কিরকম, মানে এত বেশি দেশের যারা আছেন তারা পাঠাচ্ছেন, যারা আমি আসলে ঠিক করেছি যে আমি এখন আপাতত কোনো মেসেজই পড়বো না। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা পাঠাতে থাকুন, আমি তাহলে পরে পড়বো। এবং আমি অনেক কষ্ট হচ্ছে খুঁজে বের করতে আপনাদের মেসেজগুলো। আমি একটু আগে দেখলাম USA থেকে একজন পাঠিয়েছেন, বা এটা চলে গেল। কারণ যারা দেশে আছেন তারা একটু যদি বন্ধ রাখতেন, একটু যদি যারা দেশের বাইরে আছেন তাদেরকে একটু যদি সুযোগ করে দিতেন, কারণ আপনাদের হাতে অনেক অপশন আছে। আপনারা SMS করতে পারেন, আপনারা মানে যে কোনো কিছুতেই, মানে তাদের শুধুমাত্র যে মেসেজ করে আমাদের সাথে এখন কমিউনিকেট করতে পারেন যারা লাইভ শুনছেন আমাদেরকে। এনিওয়েজ, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, সুতরাং তার সাথে আমরা একটু কথা বলবো এবং আপনার নামটা একটু জানতে চাইবো আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের একটু বলেন। আমার নাম সুলতানা বেগম। জি, আমি আসছি মিরপুর, ঢাকা থেকে। জি, আচ্ছা, আমার ঘটনায় চলে যাচ্ছি। জি জি প্লিজ। আমি মিরপুরের মণিপুরের একটা বাসা মানে ভাড়া নিলাম। এটা 5তলা বাসা ছিল, এর আমরা নিচতলাটা ভাড়া নিলাম। এখানে 3টা রুমে আমরা থাকতাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার ছেলে ছিল একটা ছোট, ও ক্লাস 2-তে পড়তো। আমরা ওই বাসায় যাওয়ার কিছুদিন পরেই, 5-7 দিন পরেই আমাদের সাথে ঘটনা শুরু হয়। আমার হাজবেন্ড ব্যবসা করতো, তো আসতো একটু বেশি রাত করে, কিন্তু আসতো 11:30-12টার ভিতরেই বাসায় ঢুকতো। কিন্তু ওকে খাওয়া দাওয়া করাইতাম এবং মানে আমাদের শুতে যেতে একটু লেট হতোই। কিন্তু দেখা যেত কি রাত 12টা হলেই আমাদের বাসার মানে তালা টুসটাস আওয়াজ হচ্ছে, খুলতেছে কেউ, এরকম মনে হতো। আমরা তালার কাছে চলে যেতাম, কিন্তু কোনো লোক দেখতে পেতাম না। আবার কিছুক্ষণ পরে হয়তো এরকম করতো। আমরা মাঝে মাঝে লাইট অফ করে তারপরে দেখতাম যে গেটের পাশে লাইট অফ করে দেখি যে কোনো চোর টোর হবে কিনা, কিন্তু না, কোনো চোর না, মানে কোনো লোক আমরা খুঁজে পাচ্ছি না। তা হতো, পরে ভাবলাম যে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে। পরে আমরা বাড়িওয়ালাদেরকে জানাইছিলাম, তো ওনারা বললো যে কি জানি হতে পারে কোনো সমস্যা। এরপরে একদিন আমার হাজবেন্ড এরকম 12টার দিকে বাসায় ফিরছে। আমি মানে খাওয়া দাওয়া করে আমরা বসছি আর কি, দুজন কথা বলতেছি। হঠাৎ করে আমার রান্নাঘরে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? রান্নাঘরে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার রান্নাঘরের উপরে যে সেলফ আছে, সেই সেলফ থেকে আমার মানে আতপ চাল, মানে আমার ভিতরে রাখার পটের ভিতরে, সে পটের ভিতর থেকে আতপ চাল পড়ছে। কিভাবে পড়লো, মানে মুষ্টি ধরে ধরে উপর থেকে যেভাবে ফেলানো হয় ঠিক ওইভাবেই পড়ছে। কেউ নাই সেখানে? না, কেউ সেখানে নাই, কিন্তু আমার চালগুলো ওখান থেকে মানে ঝুরঝুর করে পড়ছে। পরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চালের পটটা ধরে নিচে রাখো। পরে নামায় নিচে যখন রাখা হলো তখন আর মানে পড়ছে না। তো কোনো জায়গায় আমার ইঁদুরও ছিদ্র করে নাই বা মুখটাও খোলা ছিল না, অথচ আমার চালগুলো ঝুরঝুর করে পড়ছিল। মনে হচ্ছিল যে কে যেন হাতে করে উপর থেকে ছাড়ছে এরকম। এরপরে রাতের বেলা একদিন আমরা শোয়া, আমার ছেলে আমার পাশ থেকে চিৎকার করে উঠছে। আমার ছেলে তখন ছোটই, ক্লাস 2-তে পড়ে। হঠাৎ করে চিৎকার করে উঠলো। মানে ফ্ল্যাটের ভিতরে কোনো সমস্যা হতো না, কিন্তু বাইরে দিয়ে বা বারান্দার ভিতর দিয়ে হতোই। ওই মানে যতদিন আমি বিল্ডিং এ ছিলাম ততদিনই মানে মনে হয় যে নাচ গান করতেছে, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ করে, মানে কেউ না কেউ ওখানে আছে, এরকম ওখানে কেউ হয়তো আছে, কিন্তু আমরা গেলে দেখতে পেতাম না, মানে আমাদের চোখের বাইরে, নজরে আসতো না আর কি এরকম। পরে আমি 1.5 বছর এই বাসায় ছিলাম। এরপরে আমার মানে খুব ভয় লাগতো যে এরকম কেন হচ্ছে। আবার হাজবেন্ড তো সারাদিন বাসায় থাকতো না, ছেলেটা স্কুলে চলে যেত। পরে আমরা ওই বাসা ছেড়ে দিয়ে অন্য বাসায় চলে গেছি। এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার সঙ্গে আপনার মেয়ে এসছেন, যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছিলেন। আমরা একটু তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম সানজিদা সুন্নি। কি করেন আপনি?
পড়াশোনা করছি। কোন ক্লাসে? ক্লাস 6-এ। ক্লাস 6-এ এখন পড়াশোনাটা বেশি করতে হবে আমাদের, সেটা সবচেয়ে বেশি জরুরি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে আসার জন্য। এবং আপনি এখন যার সাথে যার কথা শুনলেন তিনি আমাদের ইনফ্যাক্ট ইমেলটা করেছিলেন, পরে ফ্যামিলি মেম্বার তার সঙ্গে এসে ঘটনাটা শেয়ার করেছেন। থ্যাংক ইউ। আমরা এর পরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যেতে পারি, তবে তার ইমেলটা আমাদের একজন লিসনারই আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাইকে আমার সালাম দিবেন। আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। 2011 থেকে ভূত এফএম শুনি। আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, অনেকবার অনেক কিছুই দেখেছি। তবে আজ ভূত এফএমে আমার দেখা একটা ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবো। জানি না কতটা ভয়ের, বাট আমার কাছে খুব ভয় লেগেছিল এবং যখনই ওই স্বপ্নের কথা মনে আসে তখনই খুব ভয় লাগে। এবং সেই ঘটনাটি হচ্ছে যে প্রায় 6 মাস আগে দেখা একটা স্বপ্নটা এরকম। বলে রাখা ভালো, আমি গাজীপুর শ্রীপুরে থাকি। স্বপ্নে দেখলাম আমি যে কোনো একটা কাজে শ্রীপুরে গিয়েছি, কাজটা শেষে বাসায় ফিরবো, তখন শ্রীপুর বাজারেই ছিলাম। দেখলাম চারিদিকে অন্ধকার, আকাশ কালো হয়ে গেছে, খুব বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আমি বাজার থেকে বের হলাম বাসার উদ্দেশ্যে এবং বাসার উদ্দেশ্যে হঠাৎই মনে হলো যে সারা বাজারে আর কেউ নেই, আমি একা, দোকানপাট সব বন্ধ। মনে হচ্ছে অনেক বছর যাবত যেন সবকিছু বন্ধ অবস্থায় আছে। আমি রিকশায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাজারের যে স্থানে রিকশা থাকে সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে কোনো রিকশা নেই এবং এদিকে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হতে লাগলো। অনেক বাতাস, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে, আকাশ মেঘে ঢাকা। যদিও সময়টা ছিল দুপুর, আমার কাছে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলে দেখলাম ঠিক 2:25 বাজে। রিকশা না পেয়ে হাঁটা শুরু করলাম আমার বাড়ির রাস্তায়। রাস্তার চারপাশে অনেক গাছ, একটু পর পর বাঁশ বন, বাতাসে সবকিছু ভেঙে পড়ার মতো শব্দ। এদিকে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করলো। আমি তাড়াহুড়ো করে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি পেছনে কেউ ডাকলো, আরিফ ভাইয়া একটু দাঁড়াও না প্লিজ। একটা বাচ্চার ভয়েস শুনে আমি মনে একটু সাহস পেলাম, মনে মনে একটু ভয়ই পাচ্ছিলাম। পিছনে তাকাতেই অচেনা একটা ছেলে, 10-12 বছর হবে, কাঁধে স্কুল ব্যাগ। তাকে আমি চিনলাম না। সে অনেক কথাই আমাকে বলল, ভাইয়া কেমন আছেন, কই গেছিলেন। আমি সব উত্তর দিলাম। কিছুক্ষণ পর সে বলল, ভাইয়া আমার বাসায় এসে গেছে, চলি। এই বলে বাম সাইডে বাঁশ বনের দিকে একটা চাপা রাস্তায় সে চলে যাচ্ছে। ঠিক সেই সময় পেছন শুনতে পেলাম ঝড় তুফানের মতো বিশাল একটা শব্দ। আমি পিছনে 5 সেকেন্ডের মতো তাকিয়ে দেখলাম কিছুই নেই, গাছপালাগুলো আগের মতোই এবং গাছপালাগুলো আগের মতোই হালকা নড়াচড়া করছে। তাহলে তো শব্দ কিসের? আমার একটু ভয়ই লাগলো এবং সাথে সাথে ওই ছেলের দিকে তাকালাম, দেখি সে নেই। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, আর জঙ্গলটা এমন যে হালকা গাছপালার ভেতরে কেউ থাকলে দেখা যাবে, কিন্তু সেই ছেলেটা নেই। আমি একটু ভয় পেলাম, এত তাড়াতাড়ি ছেলেটা কোথায় চলে গেল। চিন্তা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে আমার বাসায় ফেরার রাস্তায় হাঁটছি। হঠাৎ চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে গেল এবং আমি এমন একটা জায়গায় চলে গেলাম যে ওখানকার পরিবেশ আমি বাস্তবে কখনো দেখিনি এবং আমি আগে কখনো দেখিনি। এটা আমার ছিল ফার্স্ট একটা ব্যাপার। এবং 15 ফিট আমি দেখলাম যে আমার রাস্তাটা হয়ে গেছে 3 ফুটের একটা ইটের পুরাতন শ্যাওলার রাস্তা, যেটা ছিল 15 ফিটের পাকা রাস্তা এবং সেখানে গাছপালা। এখন রাস্তার দুপাশে পাকা বাড়ি, বাড়িগুলো রাস্তার দিকে মুখ করা এবং আর দরজাগুলো ছিল খোলা। আর বাড়িগুলো আমাদের দেশের মতো ছিল না, কিছুটা চায়নার বাড়িগুলোর মতো ছিল এবং সবগুলো রুমের দরজা খোলা, ভেতরে অন্ধকার। মনে হচ্ছে বাড়িগুলো ব্যবহার করা হয় না।
কিন্তু আশেপাশে কোনো ব্যবহার করা হয়, কিন্তু আশেপাশে কোনো মানুষজন ছিল না। এখন কেউ থাকে না এমন মনে হচ্ছিল বাড়িগুলোর দিকে তাকালে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা মেয়ে, 8-9 বছর বয়স হবে, বাড়ির রাস্তার দিকে মুখ করে খোলা দরজার সামনে বসে কি যেন চিন্তা করছে। এবং তাকে দেখে মনে হলো, তাকে দেখে, যে মেয়েটার পরনে ছিল হলুদ রঙের একটা ড্রেস। আমি মেয়েটাকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ যেখানে কোনো মানুষ নেই সেখানে এই মেয়েটা কোত্থেকে এলো। আমি আবহাওয়াটার কোনো পরিবর্তন হয় নাই, তবে বৃষ্টি কমেছে, কিন্তু আকাশে গায়ে আগের মতো মেঘ দেখতে পেলাম। মেয়েটাকে দেখে আমার কেমন মায়া হলো। আমি রাস্তা ধরে সামনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর যা দেখলাম, আমার সামনে একটা বাসার সামনে ছোট একটা আম গাছ, এর নিচে কিছু শুকনো পাতা কিছু রাস্তার ওপর কিছু গাছের নিচে পড়ে আছে, এবং আমি সেই পাতাগুলোর পেছনে ফেলে আসা সেই হলুদ ড্রেস পরা মেয়েটি একটি একটি করে সব তার হাতে তুলে নিচ্ছে, আর মনে মনে ফিসফিস করে কি যেন বলছে। ছোট একটা ঝাড়ু দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা ময়লাগুলো সাফ করে দিচ্ছে। আমি তাকে দেখে খুব ভয় পেলাম, কারণ আমি পেছনে তাকিয়ে খুব ভয় পেলাম, কারণ তাকে আমি পিছনে ফেলে এসেছি, সে আবার এখানে এলো কিভাবে। তো আর কবে আচ্ছা, সে এখানে এলো কিভাবে এবং আসলে কি আমি তাকে দেখবো? কারণ একটাই রাস্তা। এবার মেয়েটা আমার দিকে তাকালো, তাকে ভয়ানক একটা হাসি দিল। আমি দৌড় দিলাম। একটু যাওয়ার পর দেখলাম রাস্তা শেষ, সামনে আর রাস্তা নেই, দুপাশে বাড়ি এবং মাঝখানে 10 ফুটের মতো জায়গা, টিন দ্বারা দেয়াল তৈরি করা। রাস্তা আটকানো, তবে দেয়ালের নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে। তা দেখে আমি একটু শান্তি পেলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, অবশেষে এই ভয়ানক জায়গা থেকে বের হতে পারবো। আমি পেছনে তাকালাম, দেখলাম যে মেয়েটি আমার দিকে খুব আস্তে আস্তে শুয়ে মেয়েটি খুব আস্তে আস্তে, আমি আবারও রিপিট করছি, আস্তে আস্তে শুয়ে হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে ছিল। আমি মাথা নিচু করে মাটিতে শুয়ে ওই দেয়ালের নিচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেতরে ঢুকে যাই, দেখলাম তা কখনো কল্পনাতেও আনতে চাই না। দেখলাম আমার সামনে শত 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 কবর, চোখ যতদূর যায় চারিদিকে, ডানে বামে শুধুমাত্র কবর, কবর আর কবর। আমার ডান পায়ে একটা নতুন কবরের মাঝখানে, আর পায়ের খুব কাছে সেই হলুদ ড্রেস পরা মেয়েটা বসে আছে, আর আমার দিকে চেয়ে অদ্ভুত রকম ভয়ানক শব্দে একটা হাসি হাসছে, যা দেখলে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সাথে সাথে আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, আর ঘুমোতে পারি নাই। এত ভয়ানক স্বপ্ন আমি জীবনে আর কখনো দেখতে যাই না। এই ছিল আমার দেখা সব থেকে ভয়ানক স্বপ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রবলেমের জন্য স্টুডিওতে আসতে পারছি না, সম্ভব না, তাই লিখে পাঠালাম। সামনে আরো কিছু ঘটনা পাঠাবো, যেগুলো নিজের সাথে ঘটা। ভূত এফএমের শ্রোতাদের প্রতি রইল অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করছি আপনি সবসময় ভালো থাকবেন এবং ভালো দলেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি ইমরান, আমি এসেছি বনশ্রী থেকে। আমি আমার সোজা ঘটনায় চলে যাই। জি, এটা হচ্ছে 2008 এর দিকে। জি জি, গিয়েছিলাম আমার একটা রিলেটিভস এর বাসায়, সেটা হচ্ছে নড়াইলের লোহাগড়ায়। জি, আমি সকালবেলা লোহাগড়ে গিয়ে পৌঁছানোর পরে ওখানকার লোকাল কিছু ছেলেপেলের সাথে আমার পরিচয় হয়। তারপরে সারাদিন ওখানে আড্ডা দেওয়ার পরে সন্ধ্যার পরে আমরা নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত। জি, সেটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। নদীর পাড়ে আমরা আড্ডা দিতে দিতে রাত আমাদের অনেক রাত হয়ে যায়। ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 1 o'clock। আড্ডা অনেক রাত, আসলে অনেক রাত। জি, 1 o'clock বাজার পরে আমরা দেখছি যে বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই মুহূর্তে আমরা উঠে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো আমরা নদীর পাড় দিয়ে বাসায় ব্যাক করতেছিলাম। এমত অবস্থায় আমাদের পাশ থেকে কিছু যেন একটা আওয়াজ আসতেছিল। আপনার মনে হয় যেন কেউ অসুস্থ, মানে কাতর চিৎকার করতেছে যে তার কোনো সাহায্য দরকার। ঠিক আছে, তো এমত অবস্থায় আমরা সামনে গিয়ে দেখি যে একটা মেয়ে, অর্ধবয়স্ক একজন মহিলা ওখানে নদীর পাড়ে পড়ে আছে। তো তার অর্ধেকটা হচ্ছে মাটির মধ্যে, আর অর্ধেকটা হচ্ছে স্বেচ্ছাতে ভিজে একটা জায়গায়। তো আমরা যেটা করলাম, আমরা তার সামনে এগিয়ে গেলাম। আমাদেরই একজন জিজ্ঞাসা করলো যে আপনি
এখানে কি করছেন এত রাত্রে, এখানে পড়ে আছেন কেন? তো আমাদের একজন তাকে সাহায্য করতে গেল। সাহায্য করতে যাওয়ার পরে ঠিক একই সময় আরেকজন ছেলে ওখানে এসে উপস্থিত হলো, আমরা যাকে চিনি না। একটা ছেলে এসে আমাদেরকে আস্ক করা শুরু করলো যে আপনারা এখানে কি করছেন, আপনারা ওকে কি করেছেন, ও এখানে এইভাবে পড়ে আছে কেন? বাট ইন দ্য মিন টাইম আমরা একটা জিনিস বুঝতে পারলাম না যে ছেলেটা কিন্তু মেয়েটাকে নাম ধরে অ্যাড্রেস করতেছে। বাট আমরা মেয়েটার কাছে আগে এসে পৌঁছাই, ছেলেটা অবশ্যই মেয়েটাকে চিনে যেহেতু নাম ধরে অ্যাড্রেস করতেছে। ছেলেটা আমাদেরকে একটু ধমক দিল, বাট মেয়েটা আমাদের কাছে হেল্প চাইলো যে তাকে আমরা যাতে হেল্প করি। বাট এরকম একটা পরিস্থিতিতে আমাদের ওখানে থাকাটা পসিবল ছিল না, যে ছেলেটা আমাদেরকে চলে যেতে বলতেছে, বাট আমরা যদি এখান থেকে চলে যেতে পারি হয়তো অনেক রাত হয়ে গেছে, একদম নিরিবিলি জায়গা, নদীর পার, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। আমরা খুবই ভয় পাচ্ছিলাম দ্যাট টাইম। তো আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা তিনজনই ওখানে ওই জায়গাটা লিভ করি। আমরা 5-6 মিনিট হাঁটার পরে বলা ভালো যে আমরা যে জায়গাটায় ছিলাম নদীর পার থেকে আমাদের বাসার দূরত্বটা ছিল অলমোস্ট 3 কিলোমিটার হবে। পরবর্তীতে আমরা ওখান থেকে যখন 5-6 মিনিট হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, ঠিক সামনের দিকে যাওয়ার পরে দেখি যে ছেলেটা আমাদের সামনে। আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছিলাম, ছেলেটা আমাদের সামনে থেকে বিপরীত দিক থেকে সামনে আসলো। আসার পরে ছেলেটা আমাদেরকে বলতেছে যে তোমরা এখনো যাও নাই, তোমরা এখনো কেন যাচ্ছ না, তাড়াতাড়ি তোমরা লিভ করো। ঠিক আছে, তোমাদেরকে তাড়াতাড়ি যেতে বলছি, তোমরা তাড়াতাড়ি যাও। আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম, কি হচ্ছে এসব আমাদের সাথে, হোয়াটস গোয়িং অন। আমরা খুব এবার আমরা দৌড়ানোর প্রস্তুতি নিলাম যে না, আমরা এখানে এই পরিস্থিতিতে আর থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই পালাতে হবে, কারণ বিষয়টা অনেক ভয়ঙ্কর। নদীর পাড়ে একটা ঘটনা ঘটলো, তাদেরকে আমরা ওখানে দেখলাম, এখন এখানে এসে দেখি সে আমাদের সামনে। আমরা তখন দৌড়াচ্ছি মোটামুটি রাত্রেবেলা, তখন 1 o'clock এরকমই হবে। তো দৌড়ানোর পরে সামনে গিয়ে দেখি যে মেয়েটাকে আমরা নদীর পাড়ে দেখছি ঠিক সেই মেয়েটা আমাদের সামনে। সে আপনার টাইপ অফ গুজো হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বলতেছে যে আপনার গুজো হয়ে দাঁড়িয়ে আছে, ওর চোখগুলা ঝলসানো, কাদা মাখা শরীর, আর হচ্ছে রক্তাক্ত অবস্থায় সে আমাদের সামনে দাঁড়িয়ে যে বলতেছে যে তোমাদেরকে থাকতে বলছি, আমাকে বাঁচানোর জন্য তোমরা চলে আসছো, তোমরা কেন চলে আসছো আমাকে ছেড়ে? দ্যাট টাইম পরিস্থিতিটা এরকম হয়েছিল যে আসলে সেন্সলেস হয়ে গেছে, স্পেশালি আমি সেন্সলেস হয়ে গেছি, আমার আর কিছুই বলার ছিল না। হ্যাঁ, ওই মুহূর্তটায় পরে আমি ওখানেই লুটে পড়ি, বাট আমি আর কিছুই বলতে পারবো না। আফটার দ্যাট মর্নিং এ আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখি যে আমার রিলেটিভস এর বাসায় আমি শুয়ে আছি বিছানার মধ্যেই। তো আমি উঠার পরে জিজ্ঞাসা করলাম যে আমাকে রাতের বেলা এখানে কে আনছে, আমি কার সাথে আসছি? পরে বললো যে তুমি একাই আসছো, নিজে নিজে এসে এখানে শুয়ে গেছো। আমি আর খুঁজে পেলাম না যে আমি কিভাবে আসলাম ওখানে, কি অ্যাকচুয়ালি ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি হুমায়ুন ফুয়াদ রহমান আমাদেরকে ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে SMS করে এখানে টেক্সট করেছেন, এবং টেক্সট করে তিনি জানিয়েছেন যে তার কাছে তিনি বলছেন যে এখানে এখন ভোর, বেশ ভয় লাগছে। আমাদেরকে সোহেল ম্যাক্স সেলালা ওমান থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন এত ভয় লাগে কেন। আজাদ আমাদের SMS করেছেন, আজাদ সোহাগ নিউ ইয়র্ক থেকে, এবং তিনি লাইভ শুনছেন ভূত FM, এবং তিনি বলছেন লং লিভ ভূত FM। দোয়া করবেন ভাই যেন আমরা বহুদূর যেতে পারি, এবং আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সেই বহুদূর যাব। আমরা চট করে একটা ঘটনা শুনে নেই, আমাদের আরো একজন লিসনার আছেন, তার কাছ থেকে নামটা একটু বলবেন প্লিজ, তারপরে আমরা ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি রিমন, আমি এসছি মিরপুর থেকে। রাসেল আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে মিরপুর একটা বাসাকে নিয়ে, যে বাসায় আমরা এখন আছি। তো সঙ্গত কারণে বাসার নামটা আমি বলতেছি না। তো যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা হচ্ছে মিরপুরে আমরা যে বাসাটায় উঠি, সে বাসাটা হচ্ছে গিয়ে নতুন ওঠার পরে আমি জানি যে মিলাদ দেওয়া লাগে, তো আমরা মিলাদটা দিই না, বাসায় উঠে যাই। তো বাসায় ওঠার পরে সুন্দর করে মানে যাচ্ছিল কয়েকটা দিন ভালোভাবেই। তো ঘটনাটা শুরু হয় কয়েকদিন পর। তো আমি একদিন
রাতে যখন আমার রুমে ছিলাম, তো রাতে যখন ঘুম ভাঙলো, তো আমি উঠবো এমন সময় পানি খাওয়ার জন্য, তো দেখলাম যে ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো আমি মনে করছিলাম যে সেটা হয়তো আমার মা হবে, তো আমি অতটা জিনিসটা মানে আমলে নেই নাই। তো সকালবেলা আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি কি রাতে আসছিলা নাকি আমার রুমে? তো আম্মু বললো কি না, আমি আসি নাই। তো আমার জিনিসটা তেমন আমি নিই নাই। তো এরকম কিছু ঘটনা দেখা যায় যে আম্মু কোনোদিন রাত্রে উঠলো রান্না করতে, মানে টয়লেটে যাওয়ার জন্য, তো দেখলো যে রান্নাঘরের কোনো একটা মেয়ের অবয়ব, তো দেখলো যে কেউ হয়তো রান্নাঘরে যাচ্ছে বা কিছু বাসন কাসন পড়ে যাচ্ছে। তো আম্মু জিনিসটা আব্বুকে বলে, তো আব্বু জিনিসটা বললো কি এটা হয়তো কোনো বিড়াল বা কিছু হবে, তুমি জিনিসগুলা এত নিও না ভিতরে। তো আমার একদিন আমার বড় আপু আসে আমাদের বাসায়। তো সে যখন ছিল, তার পরের দিন আমার ভাগ্নি ওয়াশরুমে যাবে গোসল করতে যাবে, সে মানে লকটা বন্ধ করে সে গোসল করতেছিল। তো অনেক সময় কেটে গেল। তো আমরা সবাই দেখলাম যে মানে সে আসতেছে না। তো আমরা অনেক নক করলাম, ভিতরে দেখলাম যে অনেক ধস্তাধস্তির আওয়াজ। তো আমরা সবাই চিৎকার দিলাম, অনেক ধাক্কাধাক্কি দিলাম, তো ভিতরে কারোর কোনো সাড়া ছিল না। তো আমরা মানে অনেক পাশে থেকে সবাই আসলো। তো আমরা লকটা ভেঙে দেখলাম যে আমার ভাগ্নি ড্রাম ছিল আমার বাথরুমে, তো ড্রামের মধ্যে তার মাথাটা অর্ধেক ডুবানো ছিল। তো আমরা তাকে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। তো এই ঘটনাটা ঘটার পরে আব্বু জিনিসটা একটু মানে আমলে নেয়। তো তারপর একজন হুজুরকে ডাকে, আমাদের পরিচিত। তো হুজুর আসলো, এসে তিনি বাসার কন্ডিশন দেখে তিনি বলল যে আপনাদের বাসার সমস্যা আছে, মানে এই বাসাতে যে উঠছেন আপনারা কিছু না জেনে উঠছেন, হয়তো বাসার সমস্যা আছে। তারপর উনি কিছু বাসা বন্ধ করে দিল। তারপর আমরা শুনলাম যে বাড়িওয়ালার কাছ থেকে যে এই বিল্ডিং এ একটা মেয়ে ছিল, তো মেয়ের বাবা মা প্রত্যেকদিন ঝগড়া করতো। তো মেয়েটা এটা সহ্য করতে পারতো না, সে দুজনকে বুঝাতো, কিন্তু তার বাবা মা এরকম ঝগড়া করতো। কিন্তু তার মা চলে যায় তার বাবাকে ছেড়ে। তারপর মেয়েটার উপর অনেক অত্যাচার করে। তারপর মেয়েটা করলো কি, তার মা নেই, মেয়েটা সুইসাইড করলো। তো এই ঘটনাটাই ফেস ছিল এরকম। তো এখনো আমাদের বাসার মধ্যে এখনো অনেক এরকম অনেক ছোটখাটো ঘটনা দেখা যায়। তো ইভেন আমি যখন একদিন মিররে মানে ওয়াশরুমে যাচ্ছিলাম, যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম, তো দেখলাম যে মিররে একটা মেয়ের ফেস। তো এটা দেখে আমি মানে অবাক হয়ে যায় যে কি ঘটতেছে সব বাসায়। আপনি নিজে দেখেছেন? আপনার নিজের চোখের সামনে? হ্যাঁ, নিজের চোখের সামনে দেখলাম। বাথরুমে, যে ওয়াশরুম মানে বাথরুমের মিররে যখন ফ্রেশ হয়ে যখন বের হবো, তো দেখলাম যে মিররে একটা মেয়ে তাকে আছে। এটা আপনার বাসায়? হ্যাঁ, আমাদের বাসায়। ওইটা আপনার ফ্যামিলি মেম্বার জানে? কাউকে জানিয়েছেন? হ্যাঁ বলছি, বাবাকে বলছি। তো বাবা ইভেন আমি বললামও যে আমি এই বাসায় থাকবো না, আমি মেসে উঠে যাবো, ফ্রেন্ডসদের সাথে উঠে যাবো। তা বাবা বললো কি ঠিক আছে, দেখি তুমি জানো না, আমি যত তাড়াতাড়ি পারি দেখি একটা কিছু করবো। তো ইভেন এখন এরকম অনেক ঘটনা ফেস হয়ে আমরা সবাই বাসায়, কিন্তু বাবা এগুলো কিছু বলে না, কারণ আমি যদি ভয় পাই। তো ইভেন অনেক রকমের ঘটনা এখনো চলতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে